হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটি কবিতা পড়তে চলেছি। কবিতাটি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে দেওয়া আছে এবং কবিতাটির নাম হলো দ্য ব্যাঙ্গেল সেলার্স। রাইটারের নাম সরোজিনী নাইডু। দেখো, দ্য ব্যাঙ্গেল সেলার্স, ব্যাঙ্গেল মানে চুড়ি, সেলার্স মানে বিক্রেতা। তাহলে চুড়ি বিক্রেতা, এটা হলো এই কবিতাটার শিরোনাম। এবং এই লেখক সরোজিনী নাইডু খুব সুন্দর করে এই কবিতাটি লেখার দ্বারা ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে মহিলারা বা মহিলাদের বিভিন্ন রকম তাদের যে জীবন আছে বা তাদের যে জীবনের যে বিভিন্ন রকম ধাপ বা স্টেজগুলো যেগুলো নিয়ে আছে সেই জিনিসটিকে খুব সুন্দর করে তিনি তার লেখার দ্বারা আমাদের সামনে তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে আমরা দেখব এই কবিতাটির মধ্যে যে চুড়ি বিক্রেতারা তাদের চুড়ি বিক্রি করার মাধ্যমে চুড়ির যে বিভিন্ন রকম কালার আছে, সেই যে চুড়ির বিভিন্ন রকম কালার, সেই চুড়ির বিভিন্ন রকম কালারগুলো উইমেন্স লাইফ মানে মহিলাদের জীবনের বিভিন্ন রকম যে স্টেজ বা ধাপগুলোকে সেগুলোকে এখানে খুব সুন্দর করে আমাদের সামনে বলছে। আমরা প্রথমে এই কবিতাটি ভালো করে পড়ার আগে সর্বপ্রথমে এই কবিতাটির যে রাইটার আছে সরোজিনী নাইডু, তার সম্বন্ধে জাস্ট কয়েকটি কথা জেনে নেব। ঠিক আছে, তাহলে চলো। দেখো, ওনার নাম সরোজিনী নাইডু এবং তিনি যখন জন্মেছিলেন তখন তার নাম হয়েছিল সরোজিনী চট্টোপাধ্যায়। তার জন্ম কখন? তার জন্ম হলো 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে এবং তিনি একটি ব্রাহ্মণ ঘরে তিনি জন্ম নিয়েছিলেন। ঠিক আছে, তার অকুপেশন বা তার পেশা যদি কি বলা যায় সেটাতে বলা যায় তিনি একজন গিফটেড, তিনি পোয়েট ছিলেন। তার সাথে সাথে তিনি ফ্রিডম ফাইটারও ছিলেন, খুব ভালো তিনি বক্তা ছিলেন। তার সাথে সাথে দক্ষ বা সুদক্ষ তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন। তার সাথে সাথে তিনি অ্যাডমিনিস্ট্রেটর, সেটাও তিনি কিন্তু ছিলেন। তার রাইটিং স্টাইল বা সে কীভাবে লিখত, তার রাইটিং স্টাইল কিন্তু ইংলিশ রোমান্টিজমের উপরই কিন্তু বেস করা ছিল তার রাইটিং স্টাইলটা। এবং তার লেখার মধ্যে তিনি খুব সুন্দরভাবে আবেগ এবং বিভিন্ন রকম কালারকে তিনি ফুটিয়ে তুলেছিলেন। বেশিরভাগ তিনি তার লেখাগুলো বেশিরভাগই আমরা দেখব তিনি যা লিখেছেন সেগুলো সবগুলোই ভারতীয় সমাজে মহিলাদের যে বিভিন্ন রকম যে তা মহিলাদের যে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, কারণ ভারতীয় সমাজটাকে তিনি মনে করতেন পুরুষতান্ত্রিক সমাজ। সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে মহিলাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, তাদের আনন্দ উচ্ছলতা, বিভিন্ন রকম জিনিস নিয়ে তিনি লিখেছেন। ঠিক আছে, তাহলে তার বেশিরভাগ কবিতাগুলোই আমরা দেখব ভারতীয় বা ইন্ডিয়ান ফ্লেভারের উপরে কিন্তু লেখা। এবং তার লেখাগুলোর মধ্যে তিনি চেষ্টা করেছিলেন ইংলিশ যে ভোকাবুলারি আছে সেই ইংলিশ ভোকাবুলারিটাকে নিজের কবিতার বিষয়ের মধ্যে খুব সুন্দর করে তিনি মিলিয়েছেন। তার যে বিভিন্ন রকম যে লেখাগুলো, তার লেখার জন্য তার একটি কিন্তু উপনামও আছে, সেটা দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। সেটা কি? তাকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিল ভারত কোকিলা বা যেটাকে বলা হয় দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে তার লেখাগুলোর মধ্যে আমরা দেখব তার লেখাগুলোর মধ্যে প্যাট্রিয়টিজমও আছে, রোমান্সও আছে, ট্র্যাজেডিও আছে। তার বিখ্যাত বিখ্যাত কিছু লেখাগুলো আছে, যেমন দেখো দেওয়া আছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, দ্য স্ক্রিপচার্ড ফ্লুট, দ্য ফেদার অফ দ্য ডন, এক্সেট্রা। ঠিক আছে, এগুলো ছিল তার বিখ্যাত বিখ্যাত কিছু লেখা। কিন্তু এই সবগুলোর মধ্যেও ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ, এটা ছিল তার এক বা অন্যতম সবচেয়ে ভালো একটা লেখা, যেটা পাবলিশ করা হয়েছিল 1912 সালে। তাহলে তার এই যে মহান যে ব্যক্তিটি বা মহান যে মহিলাটি আছে, ইনি মারা যান 1949 সালের মার্চের 2 তারিখে। এবং তিনি কোথায় মারা যান? তিনি মারা যান লখনৌতে। দেখো, এই যে কবিতাটা আমরা পড়তে যাব এখন, দ্য ব্যাঙ্গেল সেলার্স, এই কবিতাটার সোর্স অফ দ্য টেক্সট বা কবিতাটা কোত্থেকে আসলো সেটা একটু আমরা দেখে নেব। দেখো, সরোজিনী নাইডু তিনি ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামে তিনি তো ছিলেনই, তার সাথে সাথে তিনি প্রথম 1912 সালে দ্য বার্ড অফ টাইম নামক একটি কবিতার সংকলনের মধ্যে বা কবিতার সংগ্রহের মধ্যে আমাদের আজকের কবিতাটি দ্য ব্যাঙ্গেল সেলার্স তখন পাবলিশ করা হয়েছিল। এবং ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটি এই সংগ্রহের তৃতীয় ভাগ বা তৃতীয় যে বিভাগ আছে সেই ভারতীয় লোকগীতি তার কিন্তু অন্তর্গত। এই কবিতাটি মূলত ভারতীয় মহিলাদের বিভিন্ন রকম জীবনের যে পর্যায়
ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য যা তাদেরকে ঘিরে আবর্তিত হয় তা নিয়েই কিন্তু লেখা, এবং সেটা হলো আমাদের সামনে উপস্থাপিত হয়েছে দ্য বেঙ্গল সেলার্স রূপে। তাহলে আমরা যদি দেখি বা আমরা যদি বুঝতে যাই যে এই কবিতাটার ক্যারেক্টার্স কারা, তাহলে এই কবিতাটির ক্যারেক্টার্স হলো বেঙ্গল সেলার্স, যারা নাকি চুরি বিক্রেতারা যারা নাকি আছে বা যারা চুরি বিক্রি করছে তারাই কিন্তু একটা ক্যারেক্টার, অন্য কোনো ক্যারেক্টারকে আমরা কিন্তু এখানে দেখতে পারবো না। তাহলে চুরি বিক্রেতারা কি বলছে? এরা হলো কবিতার কথক, মানে এরাই কবিতাটি বলছে। কবিতার উপস্থাপনা করে তাদের সুন্দর চকচকে চুড়ি মন্দিরের মেলায় বিক্রি করে। তারা মানে এই চুড়ি বিক্রেতারা এই শৌখিন উজ্জ্বল ও নানান রঙের চুড়িকে কিনবে এই প্রশ্নের মাধ্যমে নিজেদের চুড়ি বিক্রি করার জন্য তারা বিজ্ঞাপন দেয় বা সবাইকে তারা আহ্বান জানায়। তারা চুড়িগুলোকে বলে আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক, এইভাবে তারা নিজেদের চুড়িগুলোকে বর্ণনা করছে। দেখো এখানে বেঙ্গল সেলার্সরা বা যারা নাকি চুড়ি বিক্রেতারা যারা নাকি আছে তারা কিন্তু তাদের চুড়িগুলোকে শুধু চুড়ি বলছে না, তারা বলছে কি তাদের চুড়িগুলো আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক। ঠিক আছে, এইভাবে তারা নিজেদের চুড়িগুলোকে বর্ণনা করছে, জাস্ট নিজেদের চুড়িগুলোকে বিক্রি করার জন্য, বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, যাতে এটা তো মহিলারা পরে। আর দেখো চুড়ি যারা নাকি পরে তারা মহিলারা তারা কিন্তু চুড়িগুলোকে আনন্দের সাথে পরে, সুতরাং তাদেরকে কী করে আকর্ষিত করা যায় ওর জন্য তারা বিভিন্ন রকম করে নিজেদের চুড়িগুলোকে তারা বর্ণনা করছে। তারা নিজেদের চুড়িগুলোকে এইভাবে বর্ণনা করছে কারণ তারা বিশ্বাস করে, মানে বেঙ্গল সেলার্সরা বিশ্বাস করে এই চুড়িগুলো সেই কন্যাদের ও স্ত্রীদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এইটা হলো মোটামুটি ক্যারেক্টার, এই ক্যারেক্টার এখানে আছে বেঙ্গল সেলার্স। এবার আমরা কবিতাটি পড়বো এবং কবিতাটির মধ্যে থাকা বিভিন্ন রকম মানেগুলোকে আমরা বুঝে নেব। তোমরা সবাই সামনে টেক্সটটি খুলে রাখো এবং হাতে পেন্সিল নিয়ে রাখো, কারণ বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো নিয়ে আছে তোমার হয়তো এমসিকিউ আসবে এর থেকে, এইগুলো তোমরা যাতে সেগুলো ভালো করে অ্যাটেন্ড করতে পারো। তাহলে চলো এবার কবিতাটি পড়াটা এবার শুরু করা যাক। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। দেখো বেঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতারা, আমরা হলাম চুড়ি বিক্রেতা। বেঙ্গল সেলার্স আর উই আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু বিয়ার, বিয়ার মানে এখানে বহন করা, বুঝতেই পারছো। আমরা বহন করছি, কি বহন করছি? আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। শাইনিং লোডস, দেখো এখানে কিন্তু ইমেজারি দেওয়া আছে, খুব সুন্দর একটা ছবি আঁকা হয়েছে। কি বলেছে? শাইনিং লোডস, লোডস মানে ভার, শাইনিং মানে উজ্জ্বল বা চকচকে। তাহলে দেখো উজ্জ্বল চকচকে, এখানে শাইনিং বলতে কিন্তু এখানে চুড়ির কথা বলা হয়েছে। লোডস মানে ভার, মানে এখানে লোডস বলতে চুড়িগুলো তো লেড দিয়ে তৈরি হয়, সেই চুড়িগুলো যথেষ্ট ভার আছে এবং সেই চুড়ি যে সে উজ্জ্বল চকচকে যে চুড়িগুলো সেগুলো তারা যে ভার বহন করে নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। এখানে প্রথমেই কিন্তু কবিতাটি শুরুর মধ্যেই আমাদের যে কবি তিনি আমাদেরকে একটা সিম্বল বা আমাদেরকে বলছেন যে এই যে শাইনিং লোডস, এখানে শাইনিং বলতে এখানে কিন্তু মহিলাদের কথা বলা হচ্ছে। লোডস মানে ভার, মানে একটি মহিলা যখন জন্ম নেয় বা একটি মেয়ে যখন জন্ম নেয়, সেই জন্ম নেওয়ার পর থেকে সেই যে সারা জীবন তার বিভিন্ন রকম স্টেজে গিয়ে, তার জীবনের বিভিন্ন রকম স্টেজে গিয়ে সে যে বিভিন্ন রকম লোড বহন করে, সেটাকেই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তাহলে কি বুঝতে পারছি আমরা প্রথম দুটো লাইনে? আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, মানে আমরা আমাদের উজ্জ্বল চকচকে বিভিন্ন রকম ভারগুলো বহন করে নিয়ে চলেছি কোন দিকে? টেম্পল ফেয়ার, মন্দিরের সামনে মেলা বসেছে, সেই মেলাতে বিক্রি করার জন্যই কিন্তু এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আরেকটি কথা তোমাদেরকে একটু বলে নেই। দেখো আমাদের যে এই যে গোটা কবিতাটি আছে, গোটা কবিতাটি দেখো 4টা স্ট্যান্জাতে ভাগ করা আছে। প্রত্যেকটা স্ট্যান্জাতে দেখো 6 লাইন করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 6 লাইন করে কবিতাটা কিন্তু বলা হয় সিস্টেট। ঠিক আছে, এটা তোমরা জানো। তাহলে চারটা এখানে স্ট্যান্জা আছে, এক একটা স্ট্যান্জার মধ্যে 6টা করে লাইন দেওয়া আছে এবং প্রত্যেকটা স্ট্যান্জার তোমরা একটু খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে কিন্তু প্রথম যে দুটো করে যে লাইন আছে, ফার্স্ট যে দুটো লাইন আছে, সেকেন্ড যে দুটো লাইন আছে, থার্ড যে দুটো লাইন আছে, মানে ফার্স্ট স্ট্যান্জার মধ্যেও তিনটা জোড়া আছে। এক একটা যে জোড়া আছে, এক একটা লাইনের যে পেয়ার আছে, সেগুলোকে বলা হচ্ছে কাপলেট। ঠিক আছে, এই কাপলেট স্পেলিং কিন্তু এটা আলাদা বন্ধুরা, COUPLET, কাপলেট। এই কাপলেট মানে প্রথম দুটো লাইনকে দেখো, সবার লাস্টে যে দুটো কথা দেওয়া আছে, প্রথম লাইনে দেওয়া আছে বিয়ার, সেকেন্ড লাইনের শেষ ওয়ার্ডটি আছে ফেয়ার। তাহলে বিয়ার আর ফেয়ার, এই যে একটা ছন্দময় একটা মিল রয়েছে। ঠিক আছে,
এটাকে রিদমিক কাপলেট বলা হচ্ছে, ছন্দময় কাপলেট বলা হচ্ছে। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্যাঞ্জাতে 3টি কাপলেট রয়েছে, 3টি ছন্দ রয়েছে। ঠিক একইভাবে দেখো ফার্স্ট স্ট্যাঞ্জার থার্ড লাইনে দেখো দেওয়া আছে ব্রাইট, ফোর্থ লাইনের শেষ ওয়ার্ডটি আছে লাইট। তাহলে দেখো প্রত্যেকটা কাপলেট বা প্রত্যেক দুটো লাইনের মধ্যে কিন্তু লাস্টের দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু মিল রয়েছে বা ছন্দ রয়েছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এইখানে আমরা দেখতে পারবো। তাহলে মোট 24টা লাইন আছে, 24 লাইন আছে। তাহলে 24 লাইনের মধ্যে 12টা কিন্তু কাপলেট আছে। এগুলো একটু তোমাদের একটু বলে দিলাম, কারণ এইভাবে এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, তাই তোমাদের ব্যাপারটা কিন্তু একটু জানা দরকার। ঠিক আছে, তাহলে আমরা আবার কবিতাতে ফিরে আসি। তাহলে প্রথম দুটো লাইনের মধ্যে কী পেলাম? বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। মানে এখানে চুড়ি বিক্রেতারা বলছে আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা উজ্জ্বল আকর্ষক এরকম চুড়িগুলোকে আমরা বহন করে নিয়ে চলেছি। কোথায় নিয়ে চলেছি? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলাতে বিক্রি করার জন্য। হু উইল বাই দিস ডেলিকেট? কারা কিনবে? দিস ডেলিকেট মানে ভঙ্গুর বা খুব সুন্দর, খুব ইজিলি ভেঙে যায়। দেখো কাঁচের চুড়িতে খুব একটুতে ভেঙে যায়, ওর জন্য বলা হচ্ছে ডেলিকেট। এই কথাটি, এই অ্যাডজেক্টিভটি ইউজ করা হয়েছে। ব্রাইট উজ্জ্বল, যে আমাদের চুড়িগুলো সেগুলো ডেলিকেট হলো, তারা কিন্তু প্রচণ্ড রকম উজ্জ্বল। এবং এই চুড়িগুলো আরও সুন্দর করে বর্ণনা করা আছে কী হবে? রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। রেইনবো মানে রামধনু, টিন্টেড মানে মিশ্রিত, মানে রামধনুর বিভিন্ন রকম রঙগুলো কিন্তু এই চুড়ির মধ্যে কিন্তু আছে। সার্কেলস অফ লাইট মানে আমরা জানি আলো, এবং সার্কেল মানে বৃত্ত। তাহলে আলোর বৃত্ত, এখানে আলোর বৃত্তের মধ্যে খুব সুন্দর করে দেখো এখানে রাইটার কি সুন্দর করে চুড়িগুলোকে বর্ণনা করেছেন। বলছে সার্কেলস অফ লাইট, আলোর বৃত্ত, মানে চুড়িগুলো তো গোল হয়, তাই চুড়িগুলোকে বলা হয়েছে আলোর বৃত্ত। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, আমাদের চুড়িগুলো কারা কিনবে? কারণ এই চুড়িগুলোর মধ্যে কিন্তু এগুলো কিন্তু আলোর বৃত্ত, এবং এর মধ্যে তুমি যেরকম বলছে মেয়েদেরকে আকর্ষিত করার জন্য এখানে বেঙ্গল সেলার্সরা বলছে যে আমাদের চুড়ির মধ্যে তুমি যেরকম করে ভাববে সেই রকম রঙেই কিন্তু আছে। মানে এখানে রেইনবো টিন্টেড, এর মধ্যে এই চুড়িগুলোর মধ্যে যেগুলো চুড়ি আমরা এনেছি বিক্রি করার জন্য, সেই চুড়িগুলোর মধ্যে রামধনুর প্রত্যেকটি রঙই কিন্তু এর মধ্যে কিন্তু আছে। তারপরে দেখো কি বলেছে, লাস্ট্রাস tokens of radiant lives for happy daughters and happy wives। মানে লাস্ট্রাস মানে ব্রাইট বা উজ্জ্বল, টোকেন্স মানে উজ্জ্বলতার প্রতীক হিসাবে এই চুড়িগুলোকে বলা হয়েছে। অফ রেডিয়েন্ট মানে উজ্জ্বল, রেডিয়েন্ট লাইফস মানে দেখো এখানে মেয়েদের জীবনের কথা এখানে বলা হয়েছে যে একটি মেয়ের জীবন কিন্তু সবসময় উজ্জ্বল থাকে। তার যে জীবনের যে বিভিন্ন রকম ধাপ আছে, যেমন নাকি দেখো সে যখন বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকে তখন সে রানীর মতন করে তখন সে থাকে, তখন তার জীবনে একটা ধাপ আছে। তখন তাহলে সেখানকার যে তার যে স্টেজটা, সেই স্টেজ অনুযায়ী চুড়ির কালার আছে। ঠিক আছে, ও আবার সে যখন নাকি তার যখন বিয়ে যখন ঠিক হয়, বা বিয়ের ঠিক পরবর্তী সময়টা বা বিয়ের ঠিক আগের সময়টা যখন সে বিয়ে নিয়ে ভাবে বা বিয়ে নিয়ে সে বিভিন্ন রকম স্বপ্ন দেখে, সেই স্টেজ অনুযায়ী এখানে চুড়ি আছে। আবার যখন থার্ড স্টেজ যখন নাকি পৌঁছায়, যখন নাকি তার বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে যখন সে অনেকটা ম্যাচিওর হয়ে যায়, সে যখন তার ছেলে পিলেদের মানুষ করতে থাকে, তখন তার মধ্যে অনেক ম্যাচুরিটি পায়। তাহলে সেই অনুযায়ী কিন্তু সে কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু সে কিন্তু গ্রহণ করে খুব আনন্দের সহিত। ওর জন্য দেখো বলেছে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি লাইফস, মানে আমাদের চুড়িগুলো সেগুলো সুখী মেয়েদের জন্য, তার সাথে সাথে সুখী বউদের জন্য। কারণ দেখো রাইটার্স বলছেন যে মেয়েরা তাদের জীবনের যে বিভিন্ন রকম যে ধাপগুলো সেগুলোকে কিন্তু তারা খুব আনন্দের সহিত তাদের কিন্তু গ্রহণ করা উচিত। কারণ এইভাবেই কিন্তু মেয়েরা কিন্তু বড় হয়। তারা প্রথমে বাপের বাড়িতে থাকে, তারপরে তারা তার সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হয়, তারা বিভিন্ন রকম স্বপ্ন দেখে, তারপরে তারা অন্য বাড়িতে গিয়ে তাদের বাড়িটাও কিন্তু উজ্জ্বল করে তোলে, এবং সেটাকে তারা গ্রহণ করে আনন্দের সহিত, বা রাইটার বলেছেন সেটাকে তারা গ্রহণ করা উচিত তাদের আনন্দের সাথে। ঠিক একইভাবে চুড়ি বিক্রেতারা তারা বলছে যে আমাদের যে চুড়িগুলো বিভিন্ন রকম কালার আছে, এবং সেই চুড়িগুলো এক একটা মেয়ে যেরকম আনন্দের সহিত গ্রহণ করে, উজ্জ্বল খুশির সাথে গ্রহণ করে, ঠিক একইভাবে তাদের জীবনের বিভিন্ন রকম পর্যায় বা ধাপগুলোকেও কিন্তু মেয়েদের আনন্দের সহিতই গ্রহণ করা উচিত বলে রাইটার মনে করেন।
তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে দেখো খুব সুন্দরভাবে আমরা এখানে বুঝতে পেরেছি মেয়েদের জীবনকে কত সুন্দর করে চুড়ির সাথে এখানে বর্ণনা করা হচ্ছে। চলো এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা চলে যাচ্ছি। প্রথমে দেখো বলা আছে সামার মিট ফর এ মেইডেন্স ড্রেস্ট। মেইডেন মানে অবিবাহিত নারী, মিট মানে এখানে সুইটেবল বলা যায়, ঠিক আছে। সামার মিট মানে আমাদের যে এই যে চুড়িগুলো, মানে চুড়ি বিক্রেতারা বলছে সামার মিট, আমাদের এই যে চুড়িগুলো সেগুলো কিছু কিছু চুড়ি আছে ফর এ মেইডেন্স ড্রেস্ট, অবিবাহিত তরুণীদের হাতের কবজির জন্য। অবিবাহিত তরুণীদের হাতের কবজির জন্য কেমন চুড়ি তারা বাছাই করে দিচ্ছেন? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। বলছে সিলভার মানে রূপালি, অ্যান্ড ব্লু নীলাভ, মানে রূপালি এবং নীলাভ রঙের যে চুড়িগুলো সেগুলো কিন্তু অবিবাহিত তরুণীদের জন্য উপযুক্ত। এবং সেগুলো কীরকম? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন মানে পাহাড়, মিস্ট মানে কুয়াশা, ঠিক আছে। তাহলে দেখো এই যে মিস্টটা কিন্তু একটা সিম্বলাইজ করছে কি, মিস্টের মধ্যে রয়েছে কিন্তু মিস্ট্রি, মানে একটু ধোঁয়াশা ব্যাপার থাকে, কারণ মিস্টকে কিন্তু পরিষ্কার দূরত্বে বোঝা যায় না তার ওই পাশে কী আছে। সুতরাং মিস্টের মধ্যে MIST মিস্ট, এই মিস্টের যদিও কুয়াশা আক্ষরিক মানে, কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস সিম্বলাইজ করছে। একটা প্রথম সিম্বলাইজ করছে কি মিস্ট্রিকে, রহস্যকে এখানে কিন্তু বোঝাচ্ছে। আরেকটা বোঝাচ্ছে মিস্ট মানে পিউরিটি, পবিত্রতা, মানে একটি মেয়ে যখন নাকি অবিবাহিত অবস্থা থাকে তার মধ্যে যে প্রচুর সে কিছু স্বপ্ন দেখতে থাকে আগামী জীবনের জন্য, ওর জন্য সেটা তার কাছে পুরোপুরি মিস্ট্রি, এবং তার মধ্যে কিন্তু পবিত্রতাও কিন্তু রয়েছে। সুতরাং এখানে বলা হয়েছে যে মেইডেন তাদের জন্য যে চুড়িগুলো সেগুলো কিন্তু অবশ্যই সিলভার কালার এবং নীলাভ রঙের ব্লু কালারের হবে, এবং সেগুলো মাউন্টেন মিস্ট, এবং সেই সমস্ত চুড়িগুলো কিন্তু কি বহন করে? মিস্ট্রি, পিউরিটি, ঠিক আছে, এইগুলো জিনিস কিন্তু বা এইগুলো জিনিসকে সিম্বলাইজ করে সেই সমস্ত চুড়িগুলো। আবার কি বলেছে দেখো, সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। সামার ফ্লাস্ট মানে এখানে গোলাপি রঙের বা হালকা লাল রঙের যে চুড়িগুলো যেগুলো আছে সেগুলো আবার কি, সেগুলো আবার কোন জিনিসকে সিম্বলাইজ করছে? লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। বলছে বার্ডস মানে ফুলের কুড়ি, এখানে ঠিক একইভাবে ছোট মেয়েদের কথা বলেছে, তারা স্বপ্ন দেখে। বার্ডস দ্যাট ড্রিম বলছে ছোটো ছোটো কুড়িগুলো যেমন স্বপ্ন দেখে, ছোটো কুড়িগুলো কী স্বপ্ন দেখে? আগামীতে ফুলে ফুটবো, আমাকে সবাই প্রশংসা করবে, ঠিক আছে, আমি বিভিন্ন রকম কাজে লাগবো, বিশেষ করে পুজোর কাজে লাগবো, এরকম করে ফুল যেমন নাকি স্বপ্ন দেখে, ঠিক একইভাবে ছোটো মেয়েরা তারা আগামীতে বড় হবে, তাদের বিয়ে হবে, বিয়ে অন্য বাড়িতে যাবে, এরকম বিভিন্ন রকম তারা স্বপ্ন দেখে, ঠিক আছে। সুতরাং তাদের জন্য যে চুড়িগুলো আছে সেগুলো কীরকম চুড়ি? সেটা তাদের জন্য চুড়ি আছে হলো ফ্লাস্ট, মানে গোলাপি বা অল্প লাল রঙের সেই সমস্ত চুড়ি রাখছে, বা সেই সমস্ত কালারের চুড়ি তাদের জন্য উপযুক্ত। অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্লো অফ এ উডল্যান্ড স্ট্রিম, এবং এবার বলেছে সেই যে কুড়িগুলো তারা কী স্বপ্ন দেখছে? অন দ্য ট্র্যাঙ্কুয়েল মানে শান্ত, চুপচাপ, নিরিবিলি, ঠিক আছে। ব্লো মানে হলো পাড় বা তীর, অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে কোনো জংলি পাহাড়ি নদীর পাশে বা তীরে, মানে ব্রো মানে তো তীর বা পাড়, সেই পাহাড়ি নদীর তীরে বা পাশে খুব শান্তভাবে তারা বড় হবে, তারা ফুটবে, সেই বার্ডসদের কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে মেয়েদের জীবনের কথা একইভাবে আমি যেটা বললাম, তারা স্বপ্ন দেখে বড় হবে, অনেক কিছু তাদের জীবনে আসবে, সব কিছু তারা স্বপ্ন দেখে, ড্রিম, ঠিক আছে। সুতরাং তাদের জন্য যে চুড়িগুলো, সেই চুড়িগুলো কোনগুলো? লাইক ফ্লাস্ট, ঠিক আছে, মানে গোলাপি রঙের বিভিন্ন রকম চুড়িগুলো বা চুড়িগুলো কালারই কিন্তু এই সমস্ত মেয়েদের জন্য কিন্তু উপযুক্ত, ঠিক আছে। সাম আর অ্যাগ্লো মানে কিন্তু উজ্জ্বল বা ব্রাইট, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস মানে বিভাজিত হওয়া বা আলাদা হয়ে যাওয়া, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিপস। লিম্পিড মানে স্বচ্ছ বা পরিষ্কার, গ্লোরি মানে কিন্তু এখানে চকচকে বোঝাচ্ছে। মানে দেখো লাস্টের যে এখানে কাপলেটটা যেটা নাকি আছে, সেকেন্ড স্ট্যান্ডার্ড যে লাস্ট যে কাপলেটটা আছে, সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ বর্ন লিপস। বলছে আবার আমাদের যে চুড়িগুলো যেগুলো নাকি আছে, সেই চুড়িগুলো আবার কেমন? কচি পাতা, যখন নাকি কচি পাতা যখন নাকি জন্মায়, সে যেমন নাকি কচি পাতা যখন দুটো যেমন ভাগ হয়ে যায়,
ঠিক আছে, আস্তে আস্তে যেমন তুমি দেখবে আমের পাতাগুলো বা আমের যে পল্লবগুলো থাকে সেখানে দুটো দুটো করে পাতা থাকে, বা যে কোনো ফুল গাছ বা যে কোনো গাছেই যখন ছোটো ছোটো দুটো পাতা পাশাপাশি থাকে, আস্তে আস্তে করে তারা যখন ব্লুম করে, তারা যখন ফোটে, সেগুলো কী হবে, যখন ফোটে তখন আস্তে বিভাজিত হয়ে যায়। বলছি একইভাবে মেয়েদের জীবনেও কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম বিভাজন আসে। তারা প্রথমে বাবার বাড়িতে রানীর মতন করে থাকে, তারপরে তারা অন্যের বাড়িতে যায়, সেখানে তাদের জীবনগুলো আস্তে আস্তে কিন্তু বিভাজিত হয়ে যায়। এবং তারা কীরকম চুড়ি পড়বে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ বর্ন লিভস, বলছে নতুন জন্মানো পাতার মতন বা নতুন জন্মানো কচি সবুজ পাতার মতন কিন্তু সেরকম রঙের তারা চুড়িগুলো তারা পরবে। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় যে স্তবকটা বা দ্বিতীয় যে স্ট্যান্ডাটা, সেই স্ট্যান্ডার মধ্যে কী বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাই যে কীভাবে চুড়িগুলো একটি মেয়ের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, সে ধীরে ধীরে বড় হয়। কিছু চুড়ি পাহাড়ের কুয়াশার মতো নীল এবং রূপলি রঙের। এই সমস্ত চুড়িগুলো একটি অবিবাহিত তরুণীর জন্য একদম কিন্তু উপযুক্ত। এবং এই যে চুড়ির যে রঙগুলো, সেগুলো কিসের প্রতীক, তারুণ্যময় সৌন্দর্যের সতেজতার প্রতীক, লাইভলিনেসের প্রতীক। তাদের মধ্যে কিছু আবার দেখো চুড়িগুলোর কথা বলা হচ্ছে, কিছু কিছু চুড়ি আবার কী রঙের, গোলাপি বা হালকা লাল রঙের ফুলের কুড়ির মতো, যা একটি বনভূমি স্রোতের পাশে বেড়ে ওঠা কোনো নদীর পাশে এরকম বা কোনো পাহাড়ি নদী চলে যাচ্ছে, তার পাশে এরকম ফুলের কুড়িগুলো ফুটবে বলে তারা স্বপ্ন দেখে। এই সমস্ত মেয়েদের জন্য, এই সমস্ত যারা নাকি থাকে, যে মেয়েরা যারা নাকি পরের জীবনে যাওয়ার জন্য প্রচুর তাদের স্বপ্ন থাকে তাদের মনের মধ্যে, এই রকম যারা নাকি স্বপ্ন দেখে, সেই সমস্ত মেয়েদের বয়সের জন্য বা সেই সমস্ত বয়সের মেয়েদের জন্য গোলাপি বা হালকা লাল রঙের চুড়ি কিন্তু এখানে ঠিক করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পারি যে ঠিক যেমন একটি কুড়ি একদিন একটি ফুলে পরিণত হওয়ার স্বপ্ন দেখে, ঠিক একইভাবে একটি মেয়ে আস্তে আস্তে করে কোমলতা মাধুর্যতা থাকে তার মধ্যে, এবং আস্তে আস্তে সে লজ্জাশীল হয়ে সে আস্তে আস্তে একসময় পরিপূর্ণ নারী হতে চায়। ঠিক যেমন স্বপ্ন দেখে, ঠিক একই রকম করে কুড়িটা আস্তে আস্তে করে বড় হবে, ফুলে পরিণত হবে, বিভিন্ন রকম কাজে রাখবে, তার পরিণত ব্যাপার আসবে। ঠিক একই রকম করে ফুলটির সাথে কিন্তু এখানে মেয়েটির জীবনের তুলনা করা হয়েছে। সবার যে সেকেন্ড স্ট্যান্ডারটি আমরা যেটা পড়লাম, তার সবার লাস্টের যে কাপলেটটা আছে, লাস্টের যে দুটো লাইন আছে, সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে সদ্য জন্মানো পাতার সাথে আঁকড়ে থাকা সদ্য প্রস্ফুটিত ফুলের মতো উজ্জ্বলতা নিয়ে কিছু চুড়ি জ্বলজ্বল করে। ঠিক আছে, তারা অল্প বয়সী মেয়েদের আনন্দকে তুলে ধরে, যখন তারা নারীত্বর দিকে তারা আস্তে আস্তে করে পা বাড়ায়, বা একটি মেয়ে যখনই পরিপূর্ণ নারী হতে চায়, যখন নারী হতে চায় তখন তার মনের মধ্যে যে বিভিন্ন রকম স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে বোঝাচ্ছে কীরকম, উজ্জ্বল চকচকে কিছু চুড়ির দ্বারা বা চুড়ির কালারের সাথে কিন্তু তাদের জীবনের সেই কালারটার এখানে তুলনা করা হয়েছে। তাহলে দেখো খুব সুন্দর করে আমরা সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার্সের ফার্স্ট দুটো স্ট্যান্ডা পড়লাম। ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই পড়বো। তোমরা খুব সুন্দর করে কবিতাটি বোঝো, ভালো করে এনজয় করো, কারণ কবিতাটা কিন্তু ভালো করে বোঝার ব্যাপার আছে। আর কবিতাটি মনে রাখবে, কখনোই কিন্তু কবিতাটির মধ্যে আমরা আক্ষরিকভাবে যে মানেটা দেখি সেটা কিন্তু সবসময় কিন্তু সঠিক হয় না। কবিতার মধ্যে কিন্তু ইনহেরেন্ট মিনিংও থাকে, এটাতেও আছে। ঠিক আছে, তোমরা কবিতাটি ভালো করে পড়ো, এনজয় করো। ঠিক আছে, আমাদের দেখা হবে আবার এই কবিতার নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। তাহলে তার